আমাদের সবার জীবনে কিছু না কিছু করার লক্ষ্য থাকে। এই ধরুন ২৪-এর শুরুতে আমরা প্ল্যান করে রেখেছিলাম ২৪-এ হবে আমাদের জীবনের সেরা বছর। আমরা অনেকেই ২৪-এর শুরুতে প্ল্যান করেছিলাম এই বছর জিম করে ফিট হব, নতুন একটা ভাষা শিখব, নতুন কোনো স্কিল শিখব, পরীক্ষায় ভালো রেজাল্ট করব, সোশ্যাল মিডিয়াতে অযথার টাইম ওয়েস্ট করব না। কিন্তু দেখেন তো, একটি বছর অর্থাৎ ৩৬৫ দিন আমরা ওয়েস্ট করে ফেলেছি। পরিকল্পনা মাফিক কোনো আউটকামই নেই। আমরা সিদ্ধান্ত খুব দ্রুতই নিয়ে নেই যে এই করব সেই করব, কিন্তু আসলে কাজের কাজ আমরা কিছুই করি না। যখনই আমরা শুরু করতে যাই তখনই আমরা ভাবি অনেক সময় আছে, এখন না, কাল করা যাবে। যাই একটু রিল দেখে আসি, কয়েকটা মিম শেয়ার করে আসি, বন্ধুদের সাথে একটু চিল করে আসি। এই কাল কাল করতে করতে আমরা মাসের পর মাস, বছরের পর বছর ওয়েস্ট করে ফেলি। কিন্তু এই কাল আর আসে না আমাদের জীবনে, আর এটাকেই ইংরেজিতে বলে প্রোক্রাস্টিনেশন। মানুষ কেন প্রোক্রাস্টিনেট করে? চলুন আজকে আমরা জানি এই প্রোক্রাস্টিনেশন অর্থাৎ আজ নয় কাল করার এই মাইন্ডসেট থেকে আমরা কিভাবে বের হতে পারি। ২০২৪-এর মতো যেন ২৫ সালও ওয়েস্ট না যায়। আরও জেনে আসি প্রোক্রাস্টিনেশন এর পিছনের সাইকোলজি এবং কিভাবে আমরা সায়েন্টিফিক ওয়েতে টাইম ম্যানেজমেন্ট করতে পারি, যাতে প্রোক্রাস্টিনেশন থেকে বেঁচে আমাদের মূল্যবান সময়কে ইউটিলাইজ করতে পারি। দর্শক, আমরা মোটিভেশনের দিকে যাব না, কারণ মোটিভেশনের ইফেক্ট খুবই শর্ট টাইম থাকে। মোটিভেটেড হয়ে আপনি সর্বোচ্চ ২ বা ৩ দিন কাজ করতে পারবেন, তারপর যেই লাউ সেই কদম। অর্থাৎ মোটিভেশন কোনো লং টাইম সলিউশন না। তাই আমরা সায়েন্টিফিক ওয়েতে প্রোক্রাস্টিনেশন ও টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। প্রোক্রাস্টিনেশন সায়েন্টিস্ট পিয়ার্স স্টিল তার ১০ বছরের গবেষণায় জানান, এই সমস্যা শুধু আজকের নয়, আজ থেকে ১০০০ বছর আগে অর্থাৎ ১৪০০ BC-তে মিশরের পিরামিড নির্মাণের সময়ে নির্মাণ শ্রমিকরা যে প্রোক্রাস্টিনেশন করত তা তাদের হাইরোগ্লিফিক্সে উঠে এসেছে। তাই কবি বলেছেন, অসংখ্য জ্ঞানীগুণী ও পণ্ডিতবর্গ প্রোক্রাস্টিনেশন নিয়ে সাবধান করলেও আমাদের অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। পিয়ার্স স্টিলের মতে গত ৪০ বছরে প্রোক্রাস্টিনেশন বেড়েছে ৩০০ থেকে ৪০০%। অর্থাৎ পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ প্রোক্রাস্টিনেশন করে। কিন্তু আমরা কেন এমনটা করি? চলুন একটু গভীরভাবে জেনে আসি। একবার ভাবুন তো, আপনি কোন জিনিসটি নিয়ে প্রোক্রাস্টিনেট করেন? আপনি এক্সাম প্রিপারেশন, জব প্রিপারেশন আর এক্সারসাইজ করবেন ভাবছেন, তখনই আপনি প্রোক্রাস্টিনেশন করেন। কিন্তু যখন আপনি ফেসবুক স্ক্রল করেন, ইউটিউবে ফানি ভিডিও দেখেন অথবা মুভি দেখেন, তখন কি আপনি প্রোক্রাস্টিনেট করেন? না, করেন না। বেসিক্যালি আমরা সিরিয়াস কাজ নিয়ে প্রোক্রাস্টিনেট করি। যেসব কাজে আমাদের বেশি এফোর্ট লাগে, হোক সেটা ফিজিক্যাল, মেন্টাল অর ইমোশনাল, আমরা সিরিয়াস কাজগুলোকে সহজ কোনো কাজ দ্বারা রিপ্লেস করে ফেলি, যাতে আমাদের ব্রেনের কম পরিশ্রম হয়। এখানে ডেডলাইন একটি বড় রোল প্লে করে। কোনো কাজে যদি ডেডলাইন থাকে, তাহলে আমরা ডেডলাইনের পূর্ব পর্যন্ত প্রোক্রাস্টিনেট করতে থাকি। পরে পরে করতে করতে ঘন্টা, দিন, সপ্তাহ চলে যায়, আর শেষ মুহূর্তে রিয়ালাইজ হয়, হাই, সময় তো শেষ। তখন শেষ সময়ে তাড়াহুড়ো করে কাজটি সম্পন্ন করি। এক গবেষণায় উঠে এসেছে, আজকাল ৮০ থেকে ৯৫% স্টুডেন্ট প্রোক্রাস্টিনেট করে। কিন্তু স্টুডেন্ট লাইফে তো ডেডলাইন থাকে, যার কারণে কাজটি কোনো না কোনোভাবে হয়ে যায়। কিন্তু তখন কি হয় যখন কোনো ডেডলাইন থাকে না? প্রোক্রাস্টিনেশন অনির্দিষ্ট সময় ধরে চলতেই থাকে। স্টুডেন্ট লাইফে প্রোক্রাস্টিনেশনে সর্বোচ্চ রেজাল্ট খারাপ হয়, কিন্তু বাস্তব জীবনে প্রোক্রাস্টিনেশনের ফলে আমাদের অনেক রিগ্রেটস হয়, স্বপ্নগুলো অপূর্ণই থেকে যায়। ধরুন আপনি জিমে যাবেন বলে প্রোক্রাস্টিনেট করছেন, কিছু সময় ব্যবধানে আপনি অনেক মোটা হয়ে গেছেন, কিন্তু ইচ্ছা করলেই আপনি আবার এক্সারসাইজ করে ওয়েট লুজ করতে পারবেন। কিন্তু বছরের পর বছর যদি আপনি প্রোক্রাস্টিনেট করেন, তাহলে হঠাৎ করে দেখবেন আপনার ডায়াবেটিক হয়ে গেছে, অথবা আপনার হার্টে রিং পরানোর দরকার পড়ছে। এমনও হতে পারে আপনি হার্ট অ্যাটাক করে মারাও যেতে পারেন, তখন রিয়েলাইজেশনের সময়টুকুও পাবেন না। জব লাইফে প্রোক্রাস্টিনেশনের কারণে আপনার কেরিয়ার ধ্বংস হয়ে গেল, তখন আপনার রিগ্রেটস আর ডিপ্রেশন ছাড়া কিছুই করার থাকবে না।
যা আপনি করছেন আর করতে চান তার মধ্যে যদি মিল না থাকে তাহলে আপনার ব্রেনে মেন্টাল কনফ্লিক্ট হবে, যাকে কগনিটিভ ডিসোনেন্স বলে। একটি জার্মান গবেষণায় উঠে এসেছে প্রোক্রাস্টিনেশনের জন্য স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি এইসব বেশি হয়, আর এইসব আমাদের জীবনকে আরও দুর্বিষহ করে তোলে। প্রোক্রাস্টিনেশন করে কিন্তু আমরা মানসিকভাবে শান্তি পাই না, উল্টো রিগ্রেট ফিল করি। তারপরেও কেন সব কিছুতেই করব করে আমরা সময় অপচয় করি? সায়েন্টিস্টরা এই বিষয়ে 4টি থিওরি প্রদান করেছেন। এক্সপেক্টেন্সি থিওরি। এই থিওরি অনুসারে একজন মানুষ কোনো কাজে কতটা মোটিভেটেড থাকবে সেটা নির্ভর করে ওই কাজের রেজাল্ট সে কেমন আশা করে তার উপর। মানে কাজের সফলতার চান্স যত বেশি থাকবে ওই কাজে সে তত বেশি মোটিভেটেড থাকবে, আর সফলতার চান্স যত কম হবে সে ওই কাজের ক্ষেত্রে প্রোক্রাস্টিনেট করবে। নিড থিওরি। এই থিওরি অনুসারে মানুষের 3 ধরনের চাহিদা থাকে: নিড ফর অ্যাচিভমেন্ট, নিড ফর অ্যাফিলিয়েশন, নিড ফর পাওয়ার। আর কোন নিডটি আপনার বেশি হবে সেটা নির্ভর করে আপনার পার্সোনালিটির উপর। আপনাকে যদি এমন একটি কাজ দেওয়া হয় যা আপনার সাইকোলজির সাথে ম্যাচ করে, তাহলে সেই কাজে আপনি বেশি সময় মোটিভেটেড থাকবেন, কারণ ওই কাজে আপনার নিড বা চাহিদা রয়েছে। তাই সবার উচিত যার যার কাজের উপর নিড খুঁজে বের করা, তাহলে আমরা আর প্রোক্রাস্টিনেট করব না, কারণ আমাদের মাইন্ড জানে এই কাজটি আমাদের করতেই হবে। কিউমুলেটিভ প্রসপেক্ট থিওরি। এই থিওরি মূলত লস অফ অ্যাভারশন নীতির উপর নির্ভর করে, অর্থাৎ আমাদের নতুন কিছু পাওয়ার থেকে আমাদের যা আছে তা হারানোর ভয় আমাদের বেশি থাকে। প্রথম দিকের ওয়েট গেইনের উদাহরণটাই ধরুন। আপনাকে যদি বলা হয় এক্সারসাইজ করলে আপনি ফিট থাকতে পারবেন, আর অন্যদিকে যদি বলা হয় এক্সারসাইজ না করলে আপনার ডায়াবেটিক বা হার্ট অ্যাটাক হতে পারে, তো আপনি কোনটাই বেশি মোটিভেটেড ফিল করবেন? অবশ্যই পরেরটাই, কারণ এখানে আপনার পাওয়ার চেয়ে হারানোর ভয়টাই বেশি। আরেকটি উদাহরণ ধরুন, আপনার অফিসে যদি আপনাকে বলা হয় প্রজেক্ট শেষ করলে আপনি প্রমোশন পাবেন, অন্যথায় প্রজেক্টটি শেষ না করতে পারলে আপনাকে সাসপেন্ড করা হবে, এক্ষেত্রে আপনার হারানোর ভয়টাই বেশি কাজ করবে, কারণ আপনি ভাববেন নতুন করে কিছু না পাই সমস্যা নাই, কিন্তু যা আছে তা হারানো যাবে না। হাইপারবোলিক ডিসকাউন্টিং থিওরি। তার মানে যেসব কাজের রেজাল্ট দেরিতে আসে তার তুলনায় যেসব কাজে ইনস্ট্যান্ট রেজাল্ট পাই সেসব কাজে আমরা বেশি মোটিভেটেড থাকব। আমরা জানি রোম ওয়াজন্ট বিল্ড ইন এ ডে, গ্রেট থিংস টেক টাইম। লং টাইম চিন্তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের ব্রেন সবসময় শর্ট টাইম রেজাল্টে মোটিভেটেড থাকে। 2006 সালে পিয়ার্স স্টিল ও কর্নিয়াস কনিং এই 4টি থিওরিকে কম্বাইন্ড করে একটি মেটা থিওরি প্রকাশ করেন, যার নাম টেম্পোরাল মোটিভেশন থিওরি। এই থিওরি অনুসারে কোনো কাজের মোটিভেশন কোনো মোটিভেশনাল ভিডিও দেখে আসবে না, মোটিভেশন আসবে আপনার পার্সোনাল নিড, আর ওই কাজ এবং ওই কাজের রিওয়ার্ডের উপর নির্ভর করে। যখন আপনার এক্সপেকটেশন আসবে যে কাজটি আপনি করতে পারবেন এবং রিওয়ার্ডও তাড়াতাড়ি পাবেন, তাহলে এই কাজে আপনার মোটিভেশন বহুগুণে বেড়ে যাবে। এই ক্ষেত্রে আপনার আর সস্তা মোটিভেশন লাগবে না, আপনার নিড এই কনসিস্টেন্সিতে পরিণত হবে। আরও জেনে রাখা ভালো, কনসিস্টেন্সি ইজ দি কি টু সাকসেস। এগুলো ছাড়াও প্রোক্রাস্টিনেশনের জন্য আরও একটি ফ্যাক্টর রয়েছে, তা হলো ফিয়ার অফ ফেইলর। মানে আমরা কোনো কিছুতে অকার্যকর হওয়াতে বেশি ভয় পাই, তাই আমরা সব কাজে প্রোক্রাস্টিনেশন করি। দর্শক, এই সমস্যার সমাধানের উপায় কী? কিভাবে আমরা প্রোক্রাস্টিনেশন থেকে বাঁচতে পারি? কিভাবে সময় অপচয় না করে সময়ের কাজ সময় করতে পারি? সলিউশন রয়েছে আমাদের উল্লেখিত থিওরিগুলোতেই। আসলে প্রোক্রাস্টিনেশনের পেছনে ল, এক্সপেকটেশন, ডিফারেন্ট নিডস, ফিয়ার অফ ফেইলিওর এসবই দায়ী। আপনি যদি এসব কজ বুঝে যান আর ধরতে পারেন কোন কোন কারণে প্রোক্রাস্টিনেশন করছেন, তাহলে আপনার প্রোক্রাস্টিনেশন থেকে বের হওয়াটা সহজ হবে। প্রথমত, আপনি ঠান্ডা মাথায় পেপার পেন নিয়ে বসুন। তারপর আপনি লিখতে থাকুন কোন কোন কারণে প্রোক্রাস্টিনেশন করেন। কারণগুলো জানলেই আপনি সমাধানের পথ খুঁজে পাবেন। সমস্যা চিহ্নিত করতে পারলেই মনে করবেন আপনার সমস্যার অর্ধেক সমাধান হয়ে গেছে। ধরুন
আপনি আপনার জবে প্রোক্রাস্টিনেশন করছেন, ভাবছেন কাজটি না করলে আর কি হবে। তখন আপনি লস অফ অ্যাভারশন থিওরির কথা মনে করেন। ভাবুন, কাজটি না করলে যদি আপনার জব চলে যায়, তাহলে আপনার কি অবস্থা হবে? অবশ্যই আপনার খারাপ হবে। তাহলে দেখবেন আপনার কাজে মোটিভেশন ফিরে আসছে। ধরুন আপনি বড় কোনো এক্সামে প্রস্তুতি নিচ্ছেন, লাইক বিসিএস, অ্যাডমিশন টেস্ট, এইসবের রেজাল্ট খুবই দেরি আসে। তাই এইসব প্রিপারেশনে আপনি সহজেই ডিমোটিভেটেড হয়ে যাবেন বা প্রোক্রাস্টিনেশন করবেন। এইসব ভিশনারি টার্গেটে নিজেকে মোটিভেটেড রাখতে আপনার গোলকে ছোট ছোট ভাগে ভাগ করুন এবং এই ছোট ভাগগুলো শেষ হওয়ার পর নিজেকে রিওয়ার্ড দিন। তখন দেখবেন আপনি মোটিভেটেডের পাশাপাশি ডিসিপ্লিনডও হয়ে গেছেন। আপনি যদি লাইফে বড় ডিসিশন নিতে ভয় পান আর ভাবেন যদি ফেল হয় তবে কি হবে, আপনি কি জানেন ফেল হওয়া থেকে খারাপ কিছু হচ্ছে ট্রাই না করা। আমরা ফেলিওরকে এত বেশি ভয় পাওয়ার কারণ হচ্ছে আমাদের ইগো। আমরা ভাবি যদি আমরা ফেল হই লোকে কি ভাববে, লোকে কি বলবে। ইগো হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে ইউজলেস একটি জিনিস। অন্যের ভাবনায় জীবন কাটাতে থাকলে একসময় আমাদের রিগ্রেট ছাড়া আর কিছুই করার থাকবে না। এই সব কিছুর পর প্রোক্রাস্টিনেশন আর আপনার মাঝে যে জিনিসটি বাকি আছে সেটি হলো ডিস্ট্রাকশন। বর্তমানে আমাদের ডিস্ট্রাকশনের সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে সোশ্যাল মিডিয়া আর ফোন। দর্শক, ডিস্ট্রাকশন নিজে একটি ব্রড টপিক ও বর্তমান সময়ের অন্যতম একটি বড় সমস্যা। এই বিষয়ে আলাদা একটি ভিডিওর দরকার, কিন্তু আজকে আমরা সেদিকে যাচ্ছি না। তাই আপনি যদি 2025 সালকে আপনার জীবনের সেরা বছর বানাতে চান, তবে এইসব থেকে আপনাকে নিজেই দূরে থাকতে হবে। খুব প্রয়োজন ছাড়া এইসবের ব্যবহার করাই যাবে না। তাহলেই আপনি প্রোক্রাস্টিনেশন, ডিস্ট্রাকশন ও টাইম ওয়েস্ট থেকে বেঁচে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পৌঁছে সফলতার দেখা পাবেন। সবার জন্য শুভকামনা। 2025 সাল হোক সবার জন্য সেরা বছর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আর আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে।